এই হলো রামলাল, যার অত্যাচারে গ্রামের লোকেরা অতিষ্ঠ, কিন্তু ভয়ে কেউ তাকে কিছু বলতে পারে না। এই হলো রামের দাদা শ্যামলাল। ইনি জমিদার বাড়ির কাছারিতে কাজ করেন। এছাড়াও নিজের কিছু জমি জমা আছে, সেগুলো দেখাশোনাও করেন। এই হলো নারায়ণী, শ্যামলালের স্ত্রী। বিয়ের সময় বয়স ছিল 13। নারায়ণী বিয়ের বছরেই শাশুড়ি মায়ের মৃত্যু। তখন রামের বয়স ছিল 2.5 বছর। সুতরাং সংসারের সকল দায়িত্ব এসে পড়ল এই 13 বছরের নারায়ণের উপর। সেই 2.5 বছরের রামের বয়স এখন 14 বছর। এই সময় গ্রামের অনেকের জ্বর হচ্ছিল। নারায়ণীও জ্বরে পড়ল। গ্রামে ডাক্তারের আকাল, চারিদিকে হাহাকার পড়ে গেল। 4-5টা গ্রাম মিলে একজনই ভরসা, আর সে হলো নীলমণি ডাক্তার। চোখ বুঝে কোপ মেরে নীলমণি ডাক্তার তার ভিজিট ফিস বাড়াতে থাকলেন। একদিন বাড়ির দাসী নেত্রকালী ডাকতে গিয়েছিল ডাক্তারকে। সে ফিরে এসে বলল, বাবু বাবু, আজ নীলমণি ডাক্তারকে পাওয়া যাবে না। পাশের গ্রামে যাবে রুগী দেখতে, সেখানে একটা রুগী দেখলে 4 টাকা করে পাবে। টাকা আগে না প্রাণ আগে। যাও, আমিও 4 টাকা দেবো। ওকে আসতে বলো। বিখ্যাত নীলমণি ডাক্তার একটা সুন্দর ব্যবসায় পরিণত হয়েছে। এক্ষুনি যাচ্ছি বাবু। তুই দাঁড়া নেত্র, তোকে যেতে হবে না, আমি গিয়ে ডেকে আনছি। দেখি না এসে কেমন থাকতে পারে। আমি কি বলবো দেখিনি? যেখানে ও তোমার বারণ শুনছে না, সেখানে আমার বারণ ও কি করে শুনবে? নিজের চেম্বারে নীলমণি ডাক্তার রোগী দেখছিলেন। এমন সময় বলছি ডাক্তার, এতদিন বৌদির জ্বর ছাড়ছে না কেন? তা আমি কি করে বলবো, সব ওষুধ তো ঠিক মতো দিয়ে দিয়েছি, না সারলে আমি বা কি করব? ওটা ওষুধ না ছাই, ওটা পচা ময়দার কোণে দিলে কোনোদিনও অসুখ ছাড়ে? কি আমার ওষুধ নাকি পচা ময়দার গুঁড়ো? তাহলে তুই আর তোর দাদা বারবার আমার কাছে ওষুধ নিতে আসিস কেন বা? হ্যাঁ, কারণ এই তল্লাটে তো আর কোনো ডাক্তার নেই, তাই তোমার ডাক পড়ে। নইলে কেউ শখ করে তোমার ডাকতে আসতো? হ্যাঁ, নেহাত আসার সময় বৌদি বারণ করে দিয়েছিল, নাহলে মেরে ওখানে তোমার দাঁতগুলো ভেঙে দিয়ে যেতাম। আর শোনো, যত সম্ভব তাড়াতাড়ি আমাদের বাড়িতে এসো ভালো ওষুধ নিয়ে। আর সেই ওষুধ খাওয়ার পরেও যদি আবার বৌদির জ্বর এসেছে, তাহলে তোমার বাড়ির সামনে যে আম গাছগুলো লাগানো আছে না, রাত্রিবেলা এসে এক কোপে কেটে দিয়ে যাবো। আর সকালবেলা এসে তোমার ওষুধের বোতলগুলো ভেঙে কুড়িয়ে দিয়ে যাবো। কথাটা যেন মাথায় থাকে। এই বলে রামলাল রেগে ওখান থেকে চলে গেল। যাও দাদা যাও, ও যা বলে গেল তাড়াতাড়ি করো। ওর কিন্তু সত্যি প্রোগ্রাম, কিন্তু সত্যি সব কিছু করতে পারে। ওইটুকু ছোট্ট ছেলেকে আমি ভয় পাই নাকি? হ্যাঁ, আমি যাব থানার বড় দারোগা বাবুর কাছে ওর নামে নালিশ জানাতে, আর ওরা দুজন আমার ওই সাক্ষী দিবি। না না, কে সাক্ষী দিবে আমি তা বলতে পারবো না, কিন্তু পৃথিবীতে প্রলয় হয়ে গেলেও আমি সাক্ষী দিতে পারবো না। কারণ আমার কানটা কেমন ভঁ ভঁ করছে,
আর ওই রামলালের কথা কিছুই শুনতে পাইনি। আর যখন শুনতেই পাইনি তখন কি করে সাক্ষী দিব? ওইটুকু বাচ্চা ছেলেকে আমি ভয় পাই নাকি? ও ছোকরা ছোট হতে পারে, ওর দলটা অনেক বড়। পাছে ঘরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারলে পরে তখন কি থানার দারোগা কি বাঁচাতে আসবে কি? তখন কেউই বাঁচাতে আসবে নি। তাই আমি বলি ও যা বলে গেল তাই করো। হ্যাঁ ঠিকই তো ও হক কথাই বলেছে। রামলালকে চোটানো মোটেই উচিত কাজ হবে না। তাহলে তোরা আমার ওই সাক্ষী দিবি না? ঠিক আছে, দূর হয়ে যা এখান থেকে। আর ভুলেও এখানে আসবি না। তোরা নয়, শুধু সকল গ্রামবাসী। এবার তোরা মরে গেলেও আমি ওষুধ দিব না। দেখি তারপর তোদেরকে কে বাঁচায়। আর সঙ্গে এই রুগীটাকেও নিয়ে যাও। এরপর ডাক্তারবাবু গেলেন শ্যামলালের বাড়ি নারায়ণীকে দেখতে। মা গো, তোমার শরীর এখন কেমন আছে মা? জ্বরটা ছাড়ছে না ডাক্তারবাবু। দেখি নাড়িটা দেখি। জ্বর ছাড়াটা কি আর আমার হাতে? মা গো, তোমার দেওর আমাকে শাসিয়ে গেছে। দুদিনের ভিতর যদি তোমার জ্বর আমি না ছাড়াতে পারি, ও বলে গেছে আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিবে। আর কি বলে গেছে জানো? বলে গেছে সব ওষুধপত্র ভেঙে গুঁড়িয়ে দেবে। আপনি ওর কথা কিছু মনে করবেন না ডাক্তারবাবু। আপনি তো জানেন ওই ছেলেটার মুখের ভাষা ওই রকম। কেন মনে করবো না বলো দেখিনি মা? আমি শুনেছি ওর একটা অনেক বড় দল আছে। এমন কোনো কাজ নেই যা ওর দল করতে পারে না। সে মানুষকে মেরে ফেলাই হোক না বা কেন। তাই আমার বড় ভয় লাগে মা গো। দেখেছো রামের কাজকর্মগুলো? ও ছড়া একদিন জেলে যাবে, এ বিষয়ে আমি নিশ্চিত। আমার ভয় এটাই না ওর সঙ্গে না আমাকে জেলে নিয়ে না যায়। এই নিন ডাক্তারবাবু আপনার ফি। ছি, এ আপনি কি করছেন? আমার ফিজ হয়েছে 1 টাকা আর আপনি আমাকে 4 টাকা দিয়েছেন। আমার কাজই হচ্ছে আমার কাছে ধর্ম আর পূজা। আর আমি আমার ধর্মের সঙ্গে অন্যায় করতে পারি না। আমি আপনার হাত থেকে 1 টাকা তুলে নিলাম আর 3 টাকা আপনি আপনার কাছে রেখে দিন। আমি এখন আসি মা গো, ভালো থেকো মা। এরপর কয়েকদিনের মধ্যে নারায়ণী সুস্থ হয়ে যায়। সংসার আবার আগের স্বমহিমায় ফিরে আসে। কিন্তু কিছুদিন পর নারায়ণীর মা দিগম্বরী তার 10 বছরের ছেলেকে নিয়ে নারায়ণের বাড়িতে থাকতে আসে। রাম ছিল দিগম্বরী চোখের বাণী। সে রামকে একদম সহ্য করতে পারত না। এরকমই একদিন কত ছাড়া ছেলে, পাকা পেয়ারা দাঁতে কাটা জো নেই গো। কাঁচাগুলো নষ্ট করিস কেন? নাম বলছি, নইলে আগের দিনের মতো নারায়ণ এখানে পুষ্পমন্ত্র দিয়ে তোকে বেদরক মার খাওয়াবো বললাম। তবে রে ডাইনি বুড়ি। আমি ডাইনি বুড়ি? যত বড় মুখ নয় তো তত বড় কথা। পাজি ছেলে, নাম বলছি। নামবো কেন? তোর বাপের কাজ। তুই আমার বাপ তুললি? শুনলি নেত্র, শুনলি? কি হয়েছে মা, এত চিৎকার? শোন নারায়ণী শোন, আমি পাজি ছোড়াকে নামতে বললাম, তখন সে বলে নামবে কেন, তোর বাপের গাছ। রাম, তুই এই কথা বলেছিস? না বৌদি, আমি বলিনি। পাজি ছোড়া বলিসনি? নেত্র সাক্ষী আছে। শোন নারায়ণী, তুই কিন্তু আজকে ওকে বাড়ি থেকে বের করে দে, নইলে তুই দুধ কলা দিয়ে কালসাপ পুষছিস।
এরপর রাম রাগে পেয়ারা ছুঁড়ে মারে দিগম্বরীর উদ্দেশ্যে, কিন্তু সেই পেয়ারা ভুল করে গিয়ে লাগে নারায়ণীর কপালে। সেই দিন সন্ধেবেলা শ্যামলালের বাড়িতে কি হয়েছে কি হয়েছে? ও মা গো, বাবা আমার নারায়ণীকে মেরে ফেললো বাবা, রাম আমার নারায়ণীকে মেরে ফেলেছে বাবা। আজ আমি তোমাকে দিব্যি দিচ্ছি, তুমি কোনোদিন যদি রামের সঙ্গে কথা বলো আর ওকে খেতে দাও, সেই দিন আমার মরা মুখ দেখবে। আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। বাড়িতে নারায়ণী শুয়ে আছে, পাশে দিগম্বরী, তার ছোট ছেলে এবং শ্যামলালের ছেলে সবাই আছে। রামলাল বাড়িতে আসে, বৌদির এই অবস্থা দেখে তার চোখে জল চলে আসে। তার সাথে কেউ কথা বলছে না। তখন শ্যামলালের ছেলে এসে বলে, কাকা কাকা, তুমি এদিকে এসো না। বাবা বলেছে তুমি যদি এদিকে আসো তোমার পা ভেঙে দিবে। দাদাবাবু বলেছেন তুমি এই ঘরে এসো না, কাল সকালে সব কি কি মা বিষয় সম্পত্তি বিষয়টার প্রতি সব ভাগ করে দেবে। হয়েছে হয়েছে, এবার চুপ কর দেখি। সত্যি বাবা, তুমি মানুষজনকে আধমরা করে ফেলবে? হ্যাঁ, দিব্যি দিবে না তো কি করবে? এই বাড়িতে আজ থেকে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া আর চলবে না। নেত্র, তুই ওকে যেতে বল আর ভাত বেড়ে দে দুটো। না না, আমি কিচ্ছু খাবো না। আমি না কেউ উপোস করে শুয়ে থাকবো, তাও আমি কিচ্ছু খাবো না। রাম রেগে চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল। গর্জন করতে লাগলো, আমি কোনো দিব্যি মানি না। ভারী দিব্যি। ও কে দিব্যি দেবার? ও কি আপনার দাদা? ও কেউ না। আমি কি বৌদিকে মেরেছি নাকি? আমি বুড়ি ডাইনিকে মেরেছিলাম। ওটা শুধু ভুল করে বৌদিকে লেগে গেছে। বেশ, তো বলতে হবে না আমার সাথে কথা। আমি মজা করে বেশ রাঁধবো, ডাল ভাত তরকারি বেশ মজা করে খাবো। আর নেত্র, তুই শুনে রাখ, এদিকে যদি তুই এক পা বাড়িয়েছিস তোর পা আমি ভেঙে দেবো। নারায়ণী, দিগম্বরী আর নেত্র ঘরের মধ্যে ছিল। তখন দিগম্বরীর ছেলে ঘরের মধ্যে প্রবেশ করল। ও দিদি দিদি, ও দিদি দেখবে চলো, রামনা একেবারে কাঁচা কাঁচা ভাতগুলো শুকনো শুকনো কাটছে। কিচ্ছুই নেই দিদি, একেবারে শুকনো ভাত। শুকনো ভাত খেলে যে পেটে কামড়াবে যে। ওই ছোড়ার মরুদ কতখানি? দু ভাঙার দুফোড়ু। ওই ছোড়ার মরুদ কতখানি? ফুটো ভেঙে দুখানা করতেও পারে না। কোনদিন জল করে খায়নি গো ছেলেটা, আজ ওটা আলাদা করে দিলে ওই বা করবে কি? ছাড় তো, যত সব ন্যাকা কান্না। আয় মা নারায়ণী, আয় খাবি, আয় মা, তোকে দুমুঠো ভাত বেড়ে দি, আয়। না মা, আমি কিছু খাবো না। ভাত খাবি না তো রুটি করে দি, গরম গরম রুটি। আমি কিছু খাবো না, আমার খিদে নেই। সে কি রে, আজ দুদিন ধরে তো তুই কিছু খাসনি। এরকম উপোস দিয়ে বসে থাকলে শরীর তো আর চলবে না মা। বললাম তো কিছু খাবো না, বিরক্ত করো না, এখান থেকে যাও। বুঝি না বাপু, আমাদের যেন ব্যথাই লাগে না, যত সব। রাম উঠোনে বসে কিছু খাচ্ছিল। এমন সময় রাম বলে উঠল, কি ক্ষতি হলো আমার? ভাত খেয়ে স্কুলে গেলাম, আবারও ফিরে এসে কেমন খাচ্ছি। সবাই একটা কথা শুনে রাখো, এদিকটা আমার সীমানা। এদিকে যদি কেউ কোনোদিনও আসে তাহলে তখন আমার আসল রূপ দেখবে। এইসব বলতে বলতে রাম দুপুরের খাবার খেয়ে নেয়। সন্ধেবেলা রামের বাড়িতে আমার আমার কাঠ কই? আমি রাঁধবো কিসে? আমার শিল নোড়াবো কই? আমি বাটনা বাটবো কিসে? গিন্নিমা বলেছে মার্কেট থেকে চিলনোড়া কিনে দেবেন। না না, আমার চাই না ওই বাজার থেকে কেনা শিল নোড়া। চাই না আমার ওই কেনা শিল নোড়া। পরের দিন সকাল হতেই রামের কথাবার্তা সম্পূর্ণ বদলে যায়। সম্পূর্ণ 2 দিন কেটে গেছে।
তাকে কেউ ডাকেনি, বকাও দেয়নি, খেতেও দেয়নি। এরকম ঘটনা তার জীবনে আগে কোনোদিনও ঘটেনি। যে রামকে পুরো গ্রাম ভয় পায়, সেই রাম আজ বাস্তবিকভাবে খুব ভয় পাচ্ছে। বৌদির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সমস্ত লজ্জা সংকোচ ত্যাগ করে সে বলে ওঠে, বৌদি, বৌদি, আমাকে তুমি ক্ষমা করে দাও বৌদি, আমি আর এরকম করবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও বৌদি। কিন্তু ঘরের মধ্য থেকে সে প্রিয় কণ্ঠস্বর শুনতে না পেয়ে সে মনের দুঃখে কাঁদতে কাঁদতে চলে যায়। সন্ধ্যাবেলা শ্যামলালের বাড়িতে নারায়ণী বসে সন্ধ্যা আরতি দিচ্ছে আর তার ছেলে পড়াশোনা করছে। এমন সময় নেত্র ঘরে প্রবেশ করল। মা, মা, ছোট বাবু তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না, রাত তো ঢের হলো, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে মা। সে কি বলছিস রে নেত্র? জানা ছেলেটা ঘরে আছে কিনা দেখে আর। তার কাছে যেতে চাই আমার সাহস হয় না মা, তার খুব রাগ। গোবিন্দ, এই গোবিন্দ, জানা একবার ঘরে তোর কাকা আছে নাকি দেখে আর। আজ 3 দিন হয়ে গেল, আপনি কিছু মুখে তোলেননি। আমার গলাতে কিছু নামবি না রে নেত্র। মা, মা, কাকা নিজের ঘরেই আছে, দিব্যি ঘুমাচ্ছে। পরের দিন সকালবেলা নারায়ণী রান্না করছিল। তখন দিগম্বরী এসে বলল, তোর না শরীর খারাপ, তুই না 3 দিন ধরে খাসনি, তাহলে ভোরবেলা স্নান করে এসব কি হচ্ছে শুনি? দেখতে পাচ্ছ না রান্না করছি? তা তো পারছি, কিন্তু কেন শুনি? তুই কি এখন আমার হাতেও খাবি না? এইভাবেই সকাল কেটে যায়। রামলাল ভাবতে থাকে, বৌদির জানি কত না কি লেগেছে, এই কর্মটা তো আর মুছে ফেলাও যায় না। দেখতে দেখি ভালোও লাগছে না। হ্যাঁ, বৌদি আমাকে কয়েকদিন আগে এখানে থাকতে বারণ করেছিল, তাহলে এখান থেকে আমি চলে গেলে কি বৌদি খুশি হবে? তারকেশ্বরের দিকে কোথায় একটা আমার মামার বাড়ি রয়েছে, ঠিকানাটা ঠিকই জানি না, তো কি হয়েছে, আজকেই গিয়ে আমি মামার বাড়ির ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। এই বলে রাম তার মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নিজের ব্যাগপত্র গুছিয়ে। নারায়ণী তখনও রান্না করছে। এমন সময় নেত্র এসে বলল, গিনিমা, গিনিমা, করোনা হয়ে গেছে, ছোট দাদু বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সে কি বলছিস রে নেত্র? তুই ওকে কোথায় দেখেছিস? রাস্তার মোড়ে বড় গাছতলার নিচে দাঁড়িয়ে আছে, তারকেশ্বর কিভাবে যেতে হয় তাই সবাইকে জিজ্ঞেস করছে। বলছিল মামা বাড়ি যাবে, হাতে একটা পুটলি আছে মাগো। তুই আর একটু সময় নষ্ট করিস না নেত্র, কি ওকে ডাক, আমার বিশ্বাস ও নিশ্চয়ই আসবে। এক্ষুনি যাচ্ছি মা। দিগম্বরী কাপড় শোকাচ্ছিল। তখন তার সামনে দিয়ে নেত্র, কি ব্যাপার? নেত্র নারায়ণীর কানে কি সব গুজগুজ ফুসফুস করছিল, যাই তো একবার দেখে আসি। এই বলে দিগম্বরী চলে যায়। আর এদিকে নারায়ণী বসে বসে কাঁদছিল। আর তখনই রাম তার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে। সেই দেখে দিগম্বরীর আগে খুঁজতে থাকে আর বলে, ও তাই বুঝি এত খাওয়ানো হচ্ছে? আমার জামাই যে এত বড় দিব্যি দিল, তা কি ভেসে গেল? ভেসে যাবে কেন মা? আমি তো অমান্য করিনি। অমান্য যদি নাই করেছিস, যে দিব্যি দিয়েছে তার অনুমতিও তো নিতে হবে। অনুমতি আমি নিয়েছি মা। ও অনুমতি নিলি আর আমি জানতেই পারলাম না?
অনেকদিন অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, আজ তোমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না। কখন, কিভাবে, কার কাছে অনুমতি নেব সেটা তোমাকে ভাবতে হবে না। তবে তুইও আমার শেষ কথাটা শুনে রাখ, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না, সেটা স্পষ্ট করে দিলাম। আমি ঠিক এই কথাটাই তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। রাম আমার বড় ছেলে, আমার চোখের সামনে ওকে কেউ শাস্তি দেবে, অপমান করবে, আমি তা সহ্য করব না। তুমি এই বাড়ি থেকে ছেড়ে চলে যাবে, আমি তোমার প্রতি মাসের খরচ পাঠিয়ে দেবো। না বৌদি, তুমি এরকম বলো না। উনি এখানে থাকুক, আমার সুমতি হয়েছে, আমি আগের থেকে ভালো হয়েছে, তুমি বিশ্বাস করে দেখো। ওরে পাগল ছেলে, তুই বস। 3 দিন ধরে যে কিছুই খাস না, তোর সঙ্গে সঙ্গে আমিও যে শুকিয়ে গেলাম। এবার তুমি তো ভাত মুখে নে দেখি। এমন সময় শ্যামলাল ঘরে প্রবেশ করল। এখানে কি চলছে? রামের সুমতি হয়েছে। তুমি বলেছিলে না রামের কোনোদিন সুমতি হবে না? আমার বিশ্বাস ছিল, আমার রাম কোনোদিন এমন হতেই পারে না। আজ রামের সুমতি হয়েছে, দেখো। বাহ, ভালো তো। এইসব কথোপকথন চলছিল, এমন সময় ওরা দেখলো দিগম্বরী তার ছেলের হাত ধরে জামা কাপড়ের ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সেই দেখে শ্যামলাল বলে ওঠে, আপনি কোথায় যাচ্ছেন? আমি আর এই বাড়িতে এক মুহূর্তে থাকতে পারবো না, আমি এক্ষুনি ছেড়ে চলে যাচ্ছি। আপনাকে কোথাও যেতে হবে না, আজ থেকে আপনি এই বাড়িতেই থাকবেন। হ্যাঁ, দাদা ঠিকই বলেছে, আপনাদের কোথাও যেতে হবে না, আমরা সবাই একসাথে এই বাড়িতেই থাকবো। আর আমি আর এই আগের মতন দুষ্টুমি করবো না, আমার সুমতি হয়েছে। এই সময় নেত্র, নারায়ণীর ছেলে আর দিগম্বরের ছেলে সেখানে আসে। আমি তোর সাথে এত খারাপ ব্যবহার করলাম, আর তুই এখনো আমাকে এই বাড়িতে থাকতে দিচ্ছিস? তবে ঠিক আছে, আজ থেকে আমিও ঠিক হয়ে যাব, আমিও আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না। বাবা রাম, বাবা রাম, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি আর এরকম করবো না বাবা। মা নারায়ণী, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমি আর এরকম কোনোদিনও করবো না মা। ঠিক আছে মা, তুমি আমাদের সঙ্গে আমাদের পরিবারেই থাকবে। এতদিনে এই বাড়িতে শান্তি ফিরে এলো, এটাই তো আমি চেয়েছিলাম। এরপর সবাই সুখে শান্তিতে একসাথে বসবাস করতে থাকে। আপনারা সবাই জানেন রামের সুমতি গল্পটি বিখ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, কিন্তু আমাদের কলেজের স্টুডেন্টরা